নমস্কার। সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটিও কিন্তু একটি সাক্ষাৎকার ভিত্তিক। আগামী 1 ফেব্রুয়ারি ভারতের ইউনিয়ন বাজেট 2025-26 সালের আর্থিক বর্ষের জন্য পেশ করা হবে। এখন এই যে এই বাজেটের ব্যাপারটা কিন্তু সবার কাছে বিভিন্ন ধরনের অর্থ নিয়ে আসে। যেমন মধ্যবিত্ত বা যারা নিম্ন মধ্যবিত্ত তারা ভাবে যে তাদের ওপর ইনকাম ট্যাক্সের কতটা কি ছাড় হলো বা না হলো। বৃদ্ধ বা গরিবরা ভাবেন যে তাদের জন্য কি কি ওয়েলফেয়ারের কি ব্যাপার হলো বা না হলো। আবার শিক্ষিত যারা আছে তারা তো নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝতেই পারেন, কিন্তু যারা আন্ডার প্রিভিলেজড বা যাদের নিজেদের ব্যাপারটা ঠিক অতটা বুঝতে পারেন না, তাদের রিপ্রেজেন্টেশনও যে বাজেটের সময়তে কতটা কিভাবে হয় সেটা সম্পূর্ণভাবে প্রশাসনের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। এই সমস্ত ব্যাপারে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ঈশিতা মুখোপাধ্যায়। উনি কলকাতা ইউনিভার্সিটিতে আহ, এখন কর্মরত অ্যাজ প্রফেসর অফ ইকোনমিক্স, এবং তার আরও একটা পরিচয় হচ্ছে যে তিনি মার্কসিয়ান ইকোনমিক্স, তারপরে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আন্ডার প্রিভিলেজড যে সমস্ত মহিলারা আছেন তাদের স্বার্থ রক্ষা বা তাদের ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে টেনে নিয়ে যাওয়ার জন্য যে কাজ উনি সেটা দারুণভাবেই করে চলেছেন। সেই জন্য আজকে উনি এই প্রি বাজেট অনুষ্ঠানের তিনি হচ্ছেন আমাদের অতিথি বক্তা। নমস্কার প্রফেসর ঈশিতা মুখোপাধ্যায়, আপনাকে হুম। স্বাগত। ঈশিতা মুখোপাধ্যায় সম্পর্কে আগে আপনাদের একটা কৌতূহল মেটানোর জন্য একটা ইন্ট্রো ভিডিও করা আছে, সেটা একটু দেখে নিন, তারপর আলোচনাটা শুরু করছি। ঠিক আছে, তো আপনারা দেখলেন যে আপনারা এখন কার কথাটা শুনবেন। আহ, প্রফেসর মুখোপাধ্যায়, গত বছর বাজেট যখন বলুন। পেশ গত বছর যখন বাজেট পেশ হয়েছিল, তখন হুম। ফিনান্স মিনিস্টার বলেছিলেন যে তার সামনে তিনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের মধ্যে 4টে কাস্ট আছে: গরিব, মহিলা, যুব, অন্নদাতা। এবং তিনি তার প্রথম ছত্রে এটাও বলেছিলেন যে শিক্ষা খাতে তিনি 1,48,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। তো প্রথমেই ওইভাবে শুরু করছে না, কিন্তু তাহলেও বলবো যে অর্থমন্ত্রী গত 24-25 সালের বাজেট বক্তৃতার এই যে শুরুর অংশটা শেষ পর্যন্ত কতটা পরিণতি পেয়েছে বলে আপনি দেখছেন? দেখুন, উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলেছিলেন এই 4টি ভাগের কথা, মানুষের কথা। কিন্তু ওনার বাজেট বরাদ্দে কিন্তু এর কোনো প্রমাণ আমরা পাইনি। শিক্ষা খাতে এখনো পর্যন্ত 6% ব্যয় করা হয় না আমাদের দেশে। এবং এছাড়াও অন্নদাতাদের কথা উনি বলেছেন, কৃষকদের কথা বলেছেন। আপনারা জানেন, দেশ জুড়ে আজ কৃষক আন্দোলন চলছে। কেন আন্দোলন চলছে? কারণ কৃষিতে বিপন্নতা
এটা কিছুতেই কাটিয়ে ওঠা যাচ্ছে না। বাজার, ফলনের দাম, ফসলের দাম কৃষকরা পাচ্ছে না, অথচ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, খাদ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, দামটা যিনি কিনছেন তিনি পাচ্ছেন না, যিনি তৈরি করছেন তিনি পাচ্ছেন না। তাহলে কৃষকের হাতে তো টাকা আসছে না, এবং মাঝখান থেকে যারা লাভ করছে তারা একটা বড় গোষ্ঠী। এই মধ্যবর্তী গোষ্ঠী, এই মধ্যস্বত্বভোগী মানুষ, তাদের ওপর কিন্তু কোনোভাবে কোনো নীতি আমরা প্রয়োগ করতে দেখলাম না। আজকে যদি অন্নদাতাদের জন্য বাজেট হতো, তাহলে কি করে এটা হয় যে একের পর এক রাজ্যে, শুধু দক্ষিণে নয়, একের পর এক রাজ্যে কৃষকের আত্মহত্যা আমরা দেখছি, তারা ঋণগ্রস্ত? কি করে এটা হয়? এটা তো আমরা দেখলাম গত 1 বছরের মধ্যে। এবং এই কৃষক আন্দোলনের জেরও তো আমরা দেখলাম যে সমস্ত জায়গায়, সারা দেশ জুড়ে আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা হচ্ছে। তারা তো, যারা উম মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, তারাই তো বেশি অংশ, যারা আমাদের দেশে রয়েছে, কিছুতেই এই কৃষি থেকে আয় বাড়ানো যাচ্ছে না। অথচ কৃষির ওপর নির্ভরশীল সব থেকে বেশি অংশ আমাদের জনসংখ্যার। কৃষিতে ভর্তুকি কমিয়ে প্রফেসর দিয়েছে, কৃষিতে প্রফেসর ভর্তুকি মুখোপাধ্যায় দেওয়া হবে না। প্রফেসর মুখোপাধ্যায় আপনাকে একটা হ্যাঁ, প্রথমে বলুন। প্রথমে আগে একটা জিনিসে একটু আপনার কাছে ক্ল্যারিফিকেশন, কারণ ইকোনমিক সাবজেক্টটা, বাজেটটা তো একটা বিশাল ব্যাপার। তাই এটা তো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে নিশ্চয়ই। এটা হচ্ছে মুখবন্ধের জন্য প্রশ্নটা করে রেখেছিলাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বাজেট এলেই মানুষের মধ্যে প্রথমেই যে কৌতূহলটা, মানে সাধারণ যারা মানুষ, যারা হোয়াইট কলার জব করেন, বা হ্যাঁ, বা তাদের তাদের আয়কর, আয়কর, তাদের প্রথমেই তাদের ব্যাপারটা হচ্ছে যে আমি আয় করে, গোটা বাজেটের মধ্যে ওই হ্যাঁ, লাইনটাই যেন তাদের জন্য ওয়েট করে, যে মানে তারা ওই লাইনটার জন্য ওয়েট করেন। এইবারে বলুন, এই যে তাদের যে উত্তরোত্তর যে ইনকাম ট্যাক্স ছাড় পাওয়ার জন্য যে একটা যে ইচ্ছা, বা সেটাকে গভর্নমেন্ট যেভাবে ডিল করছে, এটা ব্যালেন্সটা কি ঠিক ঠিক মতো হচ্ছে, বা রেগুলার কি এই ধরনের ইনকাম ট্যাক্স ছাড় দেওয়াটা কতটা দেশের পক্ষে উপযুক্ত, উচিত? এই এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। এইবার আপনাদের একটা কথা বলি। আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে কৃষকের দিকে চোখ রাখা হয়নি বাজেটে। আমরা বরাদ্দতে দেখতে পাইনি, কৃষকের কৃষি ভর্তুকি ছিল না। অর্থাৎ বাজেটের যে দৃষ্টিভঙ্গি থাকে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আয়করও দেখতে হয়, এইবারে ভীষণভাবে সব জায়গা থেকে আয়করের একটা পরিবর্তন আসবে, এরকম একটা আশা করছে, মানে বাণিজ্য মহল আশা করছে, শিল্প জগৎ আশা করছে, কেন আশা করছে? আশা করছে এই কারণে, কারণ আমাদের যে কনজাম্পশন সার্ভে রিপোর্ট বেরিয়েছে, যে ভোগপণ্যের যে রিপোর্ট সরকারের পরিসংখ্যান দপ্তর যা দেখিয়েছে, তাতে দেখাচ্ছে যে কনজাম্পশন বা ভোগ মানুষের কমে গেছে দেশে। এবং যারা মাঝারি আয়ের মানুষ, তাদেরও, এই হোয়াইট কলার জব যাদের কথা বললেন, তাদেরও ভোগপণ্যের আহ, তারা কম কিনছেন। সুতরাং তাদের নিশ্চয়ই আয়ের দিকটা কমে আসছে, যেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি, অর্থাৎ কর বাদ দিয়ে যে আয়টা থাকে। সুতরাং সেই কর ছাড়ের দিকে মানুষ একটু তাকিয়ে আছে। যারা মাঝারি আয়ের মানুষ তারা একটু তাকিয়ে আছে। যারা হোয়াইট কলার্ড স্যালারিড মিডল ক্লাস, যারা, তারা আম, চাইছেন, তাদের বক্তব্য, তারা চাইছেন যে একটু কর ছাড় দেওয়া যাতে হয়। আয়কর ছাড় দেওয়ার কথা তারা বললেও জিএসটির ছাড় কিন্তু তাদের নেই। আর বাজেট ছাড়াই কিছুদিন আগে জিএসটি কমিশন বসলো। তাতে আমরা দেখলাম যে এখনো সরকার স্থিরভাবে জিএসটি হার নিয়ে কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট নিয়মে আসতে পারছে না। খুবই হাসির বিষয় হলো যে 3 রকম স্বাদের পপকর্নের 3 রকম জিএসটি।
হলো তো। কিন্তু জিএসটি থেকে আয় যা, রাজস্ব আয় যা, তাতে ইনকাম ট্যাক্স থেকে আয়ের চেয়ে তা অনেক বেশি, কর্পোরেটের কর থেকেও তা অনেক বেশি। সুতরাং মানুষের আয়করের দিকে তাকিয়ে থাকবেন তো হোয়াইট কলার ওয়ার্কাররা। আয়কর সত্যি একটা আহ, চেনা ছকের বাইরে দাঁড়িয়ে নানান রকম স্তরে ভাগ করা হবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে, যে খুব সরলীকৃত আহ, জায়গা নয়, নানা ভাগে যদি আয়কে ভাগ করা যায়। কারণ একটাই হচ্ছে, আমাদের তো বৈষম্য অনেক, উচ্চ আয়ের মানুষ খুব আহ, একটা উচ্চ আয়ের মানুষ আছেন আচ্ছা এবং প্রফেসর অনেক নিম্ন আয়ের মানুষ। প্রফেসর মুখোপাধ্যায়, হ্যাঁ, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব। সেটা হ্যাঁ, হচ্ছে যে বলুন। ভারতে যে ইনকাম ট্যাক্সের যে স্ট্রাকচারটা আছে, হুম। এই ইনকাম ট্যাক্সের স্ট্রাকচারটা আপনার পৃথিবীর অন্য অন্য যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে তাদের সঙ্গে কি এই স্ট্রাকচারটা কি মানে সিমিলার, আইডেন্টিক্যাল যদি নাও হয়, না ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স স্ট্রাকচারের কোনো বৈশিষ্ট্য আছে? দেখুন, আমাদের ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স স্ট্রাকচারটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, যেটা মানে যার যত আয় বেশি তত সে ট্যাক্স দেবে, এরকম প্রথম দিকে বলা হলে, ভাবা হলেও কোনোদিনই তা করা যায়নি। বরং পরোক্ষ কর এর থেকে উপর নির্ভরতা আস্তে আস্তে বেড়েছে। প্রত্যক্ষ কর, এটা তো প্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্সেশন, মানে সরাসরি আয় থেকে যায়। আয় করের ওপর নির্ভরতার চেয়ে বরং আমাদের ইনডিরেক্ট ট্যাক্সেশন, যেটা এখন জিএসটির মধ্যে এসেছে, পরোক্ষ করের ওপর নির্ভরতা অনেক বেশি। সুতরাং মানুষের এইখান থেকে ছাড় হলেও তার তো সেখান থেকে ছাড় নেই, পরোক্ষ কর থেকে তো ছাড় নেই। কাজে বিভিন্ন এই যে পরোক্ষ কর নির্ভরতা বেশি, এটা তো অন্য দেশের মতো নয়। আচ্ছা, ফলে ট্যাক্সেশনটা প্রগ্রেসিভ না হয়ে এটা রিগ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে এটা আচ্ছা এফেক্টিভলি রিগ্রেসিভ যেটা বলা হয়, মানে কার্যক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে রিগ্রেসিভ, মানে আমরা আয়করের ওই ভাগ দেখে যেটা বুঝতে পারি না, কিন্তু তার থেকে তো অনেক বেশি টাকা আসছে পরোক্ষ কর থেকে। আচ্ছা, এই যে পরোক্ষ করের কথা বললেন, জিএসটি কাউন্সিলে তো প্রত্যেকটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ আছে এবং তাদের যে ভোটিংয়ের যে ওয়েট আছে সেই ওয়েট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েট আছে, স্টেটগুলো আলাদা করে তাদের ওয়েট আছে এবং সেইভাবেই তো সিদ্ধান্তগুলো হয়। তাহলে জিএসটি নিয়ে তো ধরুন বিভিন্ন স্টেটে বিভিন্ন পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে, কিন্তু তাদের তো এই যে এই কেন দাম বাড়লো বা কেন ট্যাক্স বাড়লো এ ব্যাপারে তো তাদের আর তো কিছু বলার নেই, কারণ পার্লামেন্টে নয় সংখ্যার জোরে তাদেরকে দাবিয়ে দেওয়া যায়, কিন্তু জিএসটি কাউন্সিলে তো সংখ্যা ব্যাপারটা তো পাওয়ার ব্যালেন্স তো অন্যরকম। তাহলে তো রাজ্যগুলোকে তো সমানভাবে দায়ী বলতে হবে। সে তো সমানভাবে দায়ী বলতেই হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, রাজ্যগুলোর সাথে সমানে কেন্দ্র রাজ্য যেটা ফিনান্সিয়াল সম্পর্ক, সেই সম্পর্কে জিএসটির ক্ষেত্রে রাজ্যের শেয়ার এ বাহানা চলতেই থাকে। সুতরাং কেন্দ্র তার প্রাপ্য যে যোগ্য শেয়ার সেটা রাজ্যগুলোকে দেয় না। সমস্ত রাজ্য থেকেই এই কথা উঠে এসেছে। এই কথাগুলো কিন্তু, এমনকি আমরা এখন তো ডাবল ইঞ্জিন এসব শুনি, আর আর কি মানে দুটো জায়গাতেই একই দল থাকলেও, রাজনৈতিক দল থাকলেও, সেখান থেকেও কিন্তু এই ক্ষোভের কথাটা অভিযোগগুলো এসেছে যে রাজ্যের, অভিযোগগুলো আসছে। হ্যাঁ, জিএসটি নিয়ে, এই কর ব্যবস্থা নিয়ে আমাদের দেশের এক নিয়মে বাঁধা এই হিসেব নিকেশ এখনো করা হয়নি, অথচ কর ব্যবস্থা চালু হয়ে গেছে। দিশেহারা কিছুটা সরকার, দিশেহারা এই ট্যাক্সের কি রেটে হবে, কোথায় হবে, কতটা ট্যাক্স বসবে। তার কারণ আমরা দেখি যে অনেক সময় গরিব মানুষের ব্যবহারের যেগুলো আহ, পণ্য, আর মহিলাদের ব্যবহারের যেগুলো পণ্য, সেই পণ্যগুলোর ওপর ভীষণভাবে ট্যাক্স পড়ে যায়। স্বাস্থ্যের জন্য যেগুলো দরকার, ওষুধের ওপর কর বসে যায়, যেগুলো জীবনদায়ী ওষুধ। কাজে একটা নিয়ম বা একটা চিন্তা ভাবনার ভিত্তিতে
কোনো কোনো এই কমিশন কাজ করে বলে মনে হয় না। না, এই যে এটা হচ্ছে, কমিশন যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আপনার কথা মতো যে তারা যে এই যে নিয়মিত ব্যর্থ হচ্ছে, তা এর দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলের যৌথভাবে, এই কথাটা কি মানে? তা তো বটে, এটা আছে, এবং রাজনৈতিক দলের যৌথভাবে থাকলেও এখানে যে সমস্যাটা হয়েছে, আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট নিয়মে, মানে কোন ধরনের ভোগ্যপণ্য মানুষের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, সেই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর ওপর একদম শূন্য হারে জিএসটি, এই দাবি তো কিছু রাজনৈতিক দল তো করেইছে, বামপন্থীরা তো করেইছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোতে শূন্য হারে। কোনগুলো নিত্য প্রয়োজনীয় সেটাই তো ঠিক ঠিক করা যাচ্ছে না। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো যে উচ্চ আয়ের মানুষ আর নিম্ন আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তফাৎ হয়ে যাচ্ছে। আর সরকার কোন দিকে বেশি ঝুঁকে আছে, এই শিক্ষা, এই সবগুলোর ওপরে আমাদের যেগুলো মৌলিক জীবন চালানোর, জীবন জীবিকার, রুজির লড়াইয়ের জন্য যেগুলো দরকার, সেই ধরনের পণ্যগুলো ওপরে কর ব্যবস্থাকে একটু কমিয়ে আনা, এবং যেগুলো সত্যিই বিলাসবহুল পণ্য সেগুলোর ওপর বাড়িয়ে আনা, এই ধরনের ব্যবস্থা নিয়ে টানাপোড়েন আজও অবধি আমরা মেটাতে পারলাম না। আর এই এক কর করেও আমরা মেটাতে পারলাম না, এই আচ্ছা, হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটা একটু প্রসঙ্গান্তরে আসি, যেহেতু বাজেট রিলেটেড ম্যাটার। ব্যাপারটা হচ্ছে যে বল। বাজেট মানে হচ্ছে যে 1 টাকা আমি কি করে আর্ন করব, আর 1 টাকা সেই টাকাটা আমি কি করে খরচ করব। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ইনকামের মাধ্যমে গভর্নমেন্টের প্রায়োরিটি বোঝা যায়, আবার স্পেন্ডিং এর মাধ্যমে গভর্নমেন্টের প্রায়োরিটি বোঝা যায়। তা নিশ্চয়ই। একটা আইডিয়াল ওয়েলফেয়ার স্টেটে এই যে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, হাউসিং, এখানে তার আইডিয়াল স্পেন্ডিং গ্রস জিডি মানে জিডিপির কত পার্সেন্ট হওয়া উচিত, এবং ভারতে সেটা কত? শিক্ষাতে তো 6% নেই, স্বাস্থ্যতেও নেই সেইভাবে। আমি সব থেকে একটা স্কিমের কথা বলি, যে স্কিম খুব গর্ব করে গতবারের বাজেটে বলা হয়েছিল, 8,000 কোটি টাকা দেওয়া হয়েছিল অমৃত বলে যে স্কিমটা, অটল মিশন অফ রিজুভিনেশন অফ সিভিক অ্যামিনিটিস, মানে নাগরিক সুবিধার জন্য, সবটাই, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নিয়ে। এই 8,000 কোটি টাকা বাজেটে বলা হলো, কিন্তু আমরা সারা বছরে এই স্কিমে কি হচ্ছে এইটার আর খোঁজ পাই না। এটাই মজার ব্যাপার হয়ে যায়। এই 1 তারিখেও বাজেটে অনেক কথা বলা হবে, কিন্তু তার পরের দিন থেকে তারপরের যে বছরটা আসবে, সেই স্কিম কোথায় কি হচ্ছে তার কোনো খতিয়ান, বা পুরনো বাজেটে যে প্রতিজ্ঞা করা হয়েছিল, যে শপথ নেওয়া হলো, যে কথা বললেন অর্থমন্ত্রী, যে এইভাবে এই খাতে এগুলো খরচ হবে, হলো না। আমরা দেখেছিলাম আগের বার, দেখুন, আগের বারের বাজেটে মিড ডে মিলে টাকা কমে গিয়েছিল, মানরেগাতে 100 দিনের কাজ প্রকল্পে টাকা কমে গেছিল। আর এই নির্ভয়া ফান্ড, যেটা এই আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে অবহেলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে খুব উঠে আসছে, যে এই বিষয়ে, এর জন্য তো সত্যি এই তদন্তের জন্য, এই সব কিছুর জন্য টাকা দরকার, বা সুরক্ষা দেবে যারা কর্মরতা, তাদের, মানুষ এবং মহিলাদের। কিন্তু এর জন্য নির্ভয়া ফান্ড তৈরি হয়েছিল, সেই নির্ভয়া ফান্ড ব্যবহার না হতে হতে এখন খুব অল্প একটি অংশে দাঁড়িয়েছে, অল্প টাকায় দাঁড়িয়েছে, প্রতি বছর বাজেটে সেই টাকা এক কমে মিনিট, যাচ্ছে। একটা ছোট্ট একটা ইন্টারাপশন, হ্যাঁ, মানে বলুন, ইন্টারাপশন, এই বলুন। জিনিসটাই আরো বেশি করে জানতে চাইছি, তার জন্য একটু ক্ল্যারিফিকেটরি কোশ্চেন করছি। এই নির্ভয়া হুম। ফান্ড এই নির্ভয়া ফান্ড এটা কাদের ফান্ড, এবং কারা এখান থেকে টাকাটা ড্র বা খরচা করতে পারে? এটা হলো যে নারীর নিরাপত্তাকে সুরক্ষিত
রাখার জন্য এই টাকা রাজ্যগুলো ব্যবহার করবে। এই নির্ভয়া ফান্ড বাজেটে আছে যে নারীর প্রতি হিংসা এরকম ঘটনা ঘটলে সেইখানে সুরক্ষা কবচ তৈরি করার জন্য, বা চারিদিকে এইরকম সুরক্ষা কবচ তৈরি করার জন্য, বা না এই নির্যাতিতা নারী তাকে সব রকম সাহায্য, সরকারি সহায়তা করার জন্য এই ফান্ড ব্যবহার করা হবে। এটাই তো কথা ছিল। তার আইনি লড়াই থেকে শুরু করে সবকিছু আহ, ব্যবস্থা করার জন্য। কিন্তু এই ফান্ড আমরা ব্যবহার না হতে হতে দেখছি ফান্ড কমে আসছে, এবং এই ফান্ডের তো প্রয়োজন ফুরায়নি। ফার্মা উত্তরোত্তর কমিশনের পরে উত্তরোত্তর নির্ভয়া কাণ্ড। বেড়েই চলেছে, উত্তরোত্তর বেড়েই চলেছে, আর কারণ এই ফান্ড, এই এইটা যে বাজেটে এই ফান্ড যে যে ব্যবস্থা করা হয়েছিল তার নিশ্চয়ই টাকার এই প্রয়োজনটা, এবং এটা দরকার ছিল। ঠিক ঠিক। সরকারি সহায়তা করবে এই নির্যাতিতা মহিলাদের, এবং নারী নির্যাতন কমানোর জন্য এই ফান্ডকে ব্যবহার করা হবে। কোথায়? আমরা তো দেখতে পেলাম না। আমরা তো বিজ্ঞাপনে মুখ ঢেকে যাচ্ছে যাদের, তারা হচ্ছেন রাষ্ট্রশক্তি, কিন্তু মানুষকে যেখানে নির্যাতন রোধ করার জন্য এই ফান্ড কোথায় ব্যবহার হচ্ছে? আচ্ছা, আরেকটা, আমাদের তো বিভিন্ন জিনিস তো কভার করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে ট্যাক্সেশনের কথা যদি বলেন, তো ট্যাক্সেশনের বাইরেও তো গভর্নমেন্টের ইনকাম আছে। শুধু তো করই তো গভর্নমেন্টের আছে। ইনকাম নয়, গভর্নমেন্ট এর বাইরেও তো আরো অন্যান্য ব্যাপার আছে যেখান থেকে কেন্দ্রীয় সরকারের ইনকাম হয়। তা সেইখানে হুম। সরকার মানে কি দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, যেটা আমাদের যে এই সাধারণ মানুষের কল্যাণের পক্ষে সেটা কতটা, যেমন রেল বা আরো পাবলিক সেক্টর যে আর্নিং, এই ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো গভর্নমেন্ট কিভাবে চালাচ্ছে বলে আপনি দেখছেন, একটা ওয়েলফেয়ার স্টেটের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে কিভাবে চলছে আমাদের দেশে। দেখুন, এটা বলতে গেলে যেহেতু সামনে বাজেট আছে, একটা কথা আমাদের মেনে নিতে হবে। সেটা হলো, বাজেট বা বাজেট কি আমাদের বোঝায়, যে রাষ্ট্র কতটা জনকল্যাণ বা মানব কল্যাণে ব্যয় করছে, এবং আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার কতটা সহায়তা করছে রাষ্ট্র। এটা জানতে গেলে রাষ্ট্রের যে ব্যয় সেটা দেখতে হয়। এবং আমরা এটা দেখছি ইদানিং কালে, বেশ কিছুদিন ধরেই, বেশ নয়া উদারীকরণের পর থেকেই ধীরে 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 বাজেটকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। গতবারের বাজেটটা ছিল ভোটের আগের বাজেট, তাতেও সরকার মানব কল্যাণমূলক বাজেট করতে পারেননি। তার কারণ, বেসরকারীকরণ এবং কর্পোরেটের কর্পোরেটকে জায়গা করে দেওয়ার জন্য এই সরকার, তারা আম, এগিয়ে এসেছে। তার কারণ, এই কর্পোরেটই তো তাদের ক্ষমতায় রেখেছে। ইলেকটোরাল বন্ড দেখলে আমরা বুঝি। সুতরাং কর্পোরেট কর থেকে যা রাজস্ব আয় আসছে, তার থেকে বেশি আসছে জিএসটি থেকে। আর আপনি যে বললেন যে কর বাবদ আয় ছাড়া কি আর রাজস্ব আয় নেই, অন্য জায়গা থেকে আমরা যে রাজস্ব আয়, মানে আমরা মূলধনী আয় যেখানটাকে বলি, সেটা তো কমে যাচ্ছে আমাদের। এটা তো আমাদের দেশে কমে যাচ্ছে। অর্থাৎ গতবার বাজেটের আগে আদানি কাণ্ড ছিল, এবারের বাজেটের আগেও আদানি কাণ্ড আছে। আমি বলেই বলেই দিচ্ছি আপনাদের, এই সব কাণ্ডগুলো, এই সব কেলেঙ্কারি, এই ধরনের লুট, এগুলো দেশের মধ্যে চলতে থাকলে, সরকারও এদের কাছে পদানত হয়ে থাকলে যেটা হয়, যে বাজেটের অন্যান্য সাধারণ মানুষের ওপরেই কোপটা পড়ে, কিন্তু উচ্চ আয়ের বা কর্পোরেটের ওপরে ক্ষোভটা পড়ে না, ক্ষোভটা পড়ে না। গত এটাই বছর মুশকিল হয়ে যায়। গত বছর যতদূর মনে হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স 40% থেকে 35%-এ নামিয়ে নিয়ে আসার থার্টি একটা ফাইভ প্রপোজাল কমিয়ে ছিল। নামিয়ে আনা হয়েছিল। এবং হুম। তাদের হুম। মানে যে কারণটা দেখানো হয়েছিল, ইফ আই এম নট সো রং, তাহলে বলা হয়েছে এফডিআই এতে, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এতে নাকি উৎসাহিত হবে।
তা ঠিক আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি উৎসাহিত যদি হয়ে থাকে, সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে বা কি দেখছেন? সেটা আসেনি। আমাদের বিনিয়োগের হার বাড়েনি। জিডিপি দেখলেই তো দেখতে পাচ্ছেন, জিডিপির অনেক আমাদের গত 3 মাসের যে খতিয়ান, তাতে তো দেখতে পাচ্ছি আমরা যে এই জিডিপি এই বৃদ্ধির হার সাধারণ মানুষের কাছে, বাড়ছে না। সাধারণ মানুষের কাছে না এই জিডিপি কথাটা, মানে হ্যাঁ, যাই হোক, মানে হ্যাঁ। টু টেকনিক্যাল, যদি একটু অর্থ করেন যে জিডিপি মানে কি। না, এটা মোট মোট জাতীয় উৎপাদন, দেশের মোট জাতীয় উৎপাদন। আসলে যেটা সমস্যা কি জানেন তো, ঠিকই জিডিপির সাথে আমার প্রতিদিনের জীবনযাত্রার কোনো যোগাযোগ নেই। আমার সাথে জীবনযাত্রার সাথে যোগাযোগ আছে বেকারত্ব এবং জিনিসপত্রের দাম বাড়া। কিন্তু এর পেছনে জিডিপি, মানে আমার এখানে এইখানেই জিডিপির কথাটা আসে, সাধারণ মানুষের জীবনের সাথে যোগ হয়ে যায়। কারণ জিডিপির তো 3টে ক্ষেত্র আছে: কৃষি, শিল্প, শিল্পের জন্য বিনিয়োগ লাগে, এবং পরিষেবা। পরিষেবা নিয়ে অনেক কথা বলা হলেও কিন্তু পরিষেবা থেকে ততটা আয় হচ্ছে না, আর শিল্পে বিনিয়োগ আমাদের বাড়ছে না। এই শিল্পে বিনিয়োগ যদি না বাড়ে, তাহলে শিল্পের উৎপাদনের কোনো ধাক্কা নেই। আমরা যে বিনিয়োগের কথা বলছিলাম, আপনি ঠিকই বলেছেন যে এই কর্পোরেট কর ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আমার বিদেশি বিনিয়োগ আসবার জন্য, বিদেশি বিনিয়োগ তো আসেনি। কেউ তো বেছে নেয়নি ভারতকে। অর্থাৎ আমরা যদি এখন সারা পৃথিবীর চেহারাটা দেখি, সারা পৃথিবীর কোভিড পরবর্তী সময়ে যে যার নিজের দেশ বাঁচাতে ব্যস্ত হয়ে গেছে। যে যার নিজের দেশ বাঁচাতে ব্যস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? সব দেশগুলো তারা অভিবাসীদের বিরুদ্ধে, ট্রাম্পের কথা তো আপনারা দেখছেনই, বা ইউরোপের অন্যান্য দেশগুলো, তারা নিজেদের দেশকে, দেশের মানুষকে প্রাধান্য বেশি দিচ্ছে, এবং নিজেদের দেশের তৈরি জিনিসের ওপর প্রাধান্য বেশি দিচ্ছে। কেউ আর অন্য দেশে গিয়ে বাণিজ্য করা, অন্য দেশের বিনিয়োগ বা অন্য দেশের মানুষের তাদের উপভোক্তা হিসেবে ভেবে কাজ করার কথা, তার চেয়ে বেশি নিজের দেশকে দেখার কথা ভাবছে। সেখানে একমাত্র ভারতই দরজা খুলে বসে আছে, যে যে তাদের আসবার জন্য নানা সুবিধা দান করছে। এতে কি লাভ হয়েছে? গত 1 বছর কেন, গত কয়েক বছরে তো কোনো লাভ হয়নি। আচ্ছা, ভারত সরকার এই উপমহাদেশের বিভিন্ন দেশে নানা রকম দান খয়রাতি তো করেই চলেছে। আপনার মতে এই যে এই মূল্যবান যে, ধরুন, যে মানে যে আয়, তার অংশগুলো এই সমস্ত দেশের জন্য ব্যয় করা উচিত, না এই দেশগুলো তো ভারতের প্রতি তো যথেষ্ট পরিমাণে রেসিপ্রোকেটও তো করছে বলে মনে হয় না? বাংলাদেশ আছে, মালদ্বীপ আছে, না, শ্রীলঙ্কা আছে, নেপাল ভারতের আছে, তাই এরা সবাই তো। প্রতিবেশী দেশের প্রতিবেশী দেশগুলোর কথা বলবো না, প্রতিবেশী দেশের সাথে ভারতের যে পুরনো নন অ্যালাইন্ড সম্পর্ক আগেও যেটা বিশ্বে ছিল, ভারত তো সেই জায়গা থেকে সরে এসেছে, ভারতের রাষ্ট্র সরে এসেছে। এবং সেই জায়গা থেকে সরে এসে খুব যে ভারতের লাভ হয়েছে তা তো নয়। এবং আহ, আমাদের যদি রপ্তানির কথা বলি, আমাদের রপ্তানি কিন্তু সমানেই পড়ে আসছে। রপ্তানির অংশ পড়ে আসছে, খুব দরজা খুলছে না আমাদের জন্য। ফলে অন্যান্য দেশ, ফলে রপ্তানি থেকে আয় আমাদের বাড়বে, এইরকম কিন্তু খুব আশা করে লাভ নেই, হয়নি। আমাদের আয় বাড়েনি। তাহলে মানে সুতরাং এখান তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আগামী যে বাজেট আসতে চলেছে, এতে ধরুন যে চারটে সেক্টরের কথা প্রথমে বলেছি, তার সঙ্গে আরও তো অন্যান্য আছে, যেমন আদিবাসী থেকে শুরু আর করে। দেখবেন নতুন কিছু, হ্যাঁ, নতুন কিছু বলবেন অর্থমন্ত্রী। হ্যাঁ, মানে আপনি কি আপনার কিছু অপটিমিজমের কারণ দেখতে পাচ্ছেন, বা কি কি জায়গাতে সেটা হওয়া উচিত বা হবে বলে মনে হচ্ছে? না, আসলে বাজেট শুনতে একরকম লাগে। 1 ঘন্টা খুব, 1-1.5 ঘন্টা, গতবার 58 মিনিট ছিল, কিন্তু একটু দীর্ঘ বক্তৃতা হয়, তাতে অনেক কথা থাকে। আমি তো আবারও বলছি, পরে 1 বছরে সেই নতুন প্রকল্পগুলোর তারপর তার কিছু আর
খুঁজে পাই না। প্রত্যেকবার বাজেটে 23 সালে হয়েছে, 22 সালে হয়েছে, 24 সালে হয়েছে, একই রকম ভাবে বাজেট পেশ করছে। সুতরাং এটা তো আমাদের দেখা জিনিস, জানা জিনিস। প্রসঙ্গত বলবো যে এখানে এবছর ঠিকই তো মাইনরিটি, যারা রিলিজিয়াস মাইনরিটি, তাদের জন্য এবং তফসিলি জাতি উপজাতি তাদের জন্য, পিছিয়ে পড়া, ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকা জাতিবর্গ, গোষ্ঠীবর্গ, তাদের জন্য বিশেষ করে আহ, প্রকল্প থাকা উচিত। অথচ আমরা দেখেছি এই খাতে যে দপ্তর আছে, সেই দপ্তরের কিন্তু ব্যয় বরাদ্দ গত বছর কমে গেছিল, তার আগের বছরও কমে গেছিল, কমিয়ে দেওয়া হয়েছিল। এত বিভক্ত আমাদের দেশ এবং ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল এবং মানুষের সংখ্যা অনেক, সেখানে এই কমে বাজেট বরাদ্দ কমে গেছিল। এইটা খুব ভালোভাবে তার ফল দেশের উপর পড়ে না, এইটুকুই আচ্ছা, বলবার এবারে কথা। এবারে এবং এইটুকুই আম, আশা করব। বলুন বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ এইটুকুই হ্যাঁ আশা হ্যাঁ। করব যে আম, সরকার অন্তত এই বিভাজনের কথাটা মাথায় রাখবেন। এবারে শেষের দিকে চলে এসেছি, মানে এখন একটু দ্রুত দুই একটা জিনিস একটু টাচ করে নিতে হবে। যেমন ধরুন যে আজকে সাধারণ মানুষকে তো বাজেটটা একটু বুঝতেও হবে, এবং তারা কি করে বুঝবেন, বা এই বাজেটটা ভালো হলো না খারাপ হলো, ইনকাম ট্যাক্সের ছাড়ের ব্যাপারটা বাদ দিয়ে বলছি, যে কোন খাতে কতটা ব্যয় হলে আপনি স্যাটিসফাইড হবেন যে বর্তমান পরিস্থিতিতে এই যে অ্যালোকেশন হচ্ছে, বাজেট অ্যালোকেশনটা এটা সঠিক আছে। যেমন আমি চারটে সেক্টর বলছি, যে মানে এডুকেশন, হেলথ, হাউসিং অ্যান্ড সিকিউরিটি, এই যে যেটা নির্ভর বলে, এ তো কত পার্সেন্ট হলে আপনি বলবেন যে হ্যাঁ বাজেটটা ভালো হয়েছে? দেখুন, আমি মহিলাদের কথা বলছি, একটু হুম। জেন্ডার বাজেট, সেটা এক বছরে 4% থেকে 0.06%-তে নেমে এলো। এবং মহিলা শিশু যে দপ্তর আছে, সে দপ্তরের বাজেট বরাদ্দ কমে গেল। এগুলোকে তো একটু বাড়াতে হবে, এগুলোকে তো অন্তত, যাতে যতটুকু বরাদ্দ, যত খরচ করা যায় সারা দেশের মধ্যে, সেই রকম বাজেট বরাদ্দ। মানুষ তো ব্যয় বরাদ্দটা দেখবে, ব্যয় তো দেখবে। এই বাজেট করে লাভ কি যেখানে ব্যয়ও নেই, আয়ও নেই? এই বাজেট করে লাভ কি আছে? যেটা আমরা দেখে আসছি, হাত গুটিয়ে নিচ্ছে, এই বাজেট করে লাভ কি আছে? বাজেট তো আয় ব্যয়ের হিসেব। দেখবেন বাজেট হয় যেখানে ব্যয়ও থাকে না, আয়ও থাকে না। এই বাজেটের সাথে প্রাসঙ্গিকতা হারায় সাধারণ মানুষের জীবনে। আমাদের সত্যিই ব্যয় বরাদ্দের দিকে, আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস জনকল্যাণমুখী, করে আপনি রাখি, আরেকটা কথা জিজ্ঞেস করে, যে এগুলো। ধরুন যে শিক্ষাক্ষেত্র, এই শিক্ষাক্ষেত্রে হায়ার হুম। এডুকেশন আছে, আবার বুনিয়াদি বা প্রাইমারি এডুকেশন আছে। আপনার মতে কোন জায়গাতে বেশি হুম। গুরুত্ব দেওয়া উচিত ভারতের মতো দেশের জন্য? বুনিয়াদি এবং উচ্চশিক্ষা, দুটোকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। বুনিয়াদি তো অতি অবশ্যই, অতি অবশ্যই। একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমাদের সেইভাবে ড্রপ আউট বাড়ছে না। এখন তো নয়া শিক্ষানীতির চালু করলে করার কথা বলেছে সরকার, যেখানে ড্রপ আউটকে একটা লিগালাইজ করা হচ্ছে, আইনসম্মতভাবে দেখা হচ্ছে যে যে কোনো সময় সে ছেড়ে দিতে পারে পড়া, আবার সে পড়া ধরতে পারে। অর্থাৎ এই বিষয়গুলোকে, আটকে রাখার জন্য আমাদের আরো বেশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, সরকারি সহযোগিতায় তৈরি করতে হবে। আচ্ছা, আপনি আপনি তো অভিজ্ঞ অধ্যাপিকা, তো আপনার কি মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে? আহ, মনে হচ্ছে সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। জায়গায় তো সবাই পড়তে পারে বরাদ্দ করতে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, যে স্বাস্থ্যে এখন তো রাজ্যে এবং কেন্দ্রে তো নানা রকম স্কিম চলছে। আপনি স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আপনি কি সন্তুষ্ট? হুম। না, কারণ ওটা
এক অর্থে প্রাইভেটাইজেশন, বেসরকারি বেসরকারি হাতে ধরে চড়া, যেমন উজালা প্রকল্প সেটাও হাতে বেসরকারি হাত ধরে চলা। আসলে ওটা সরকারি স্কিম নয়, ওগুলো সবই বেসরকারিকরণ। এগুলো সবই আদতে ওগুলো বেসরকারি, সরকারি স্কিম নয়। বেসরকারি। প্রথম দিকটা বেশ সরকারি স্কিম বলে মানুষকে নিয়ে এসে তারপরে বেসরকারি ক্ষেত্রকে এটাতে ঢুকিয়ে দেওয়া হয়। এগুলো আদতে বেসরকারিকরণ। আপনার কাছে সুতরাং এই শেষ সন্তুষ্ট। প্রশ্নটা, শেষ প্রশ্নটা রাখবো, কারণ এরপরে বাজেটের পরে আপনার সঙ্গে আরেকবার বসতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার দৃষ্টিতে মানে বাজেটের প্রতি আপনার দাবিটা কি? আপনি কি দাবি করছেন বাজেটের জন্য, যে এই জিনিসটা হলে আপনি সন্তুষ্ট হবেন? 1 মিনিটের মধ্যে বলুন। দেখুন, এই মুহূর্তে বেকারত্ব অসীম আমাদের দেশে। সুতরাং আহ, অল্প বয়সী ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের আছে, যুবক সম্প্রদায় আছে। সুতরাং তাদের দিকে তাকিয়ে কাজের জন্য কর্মমুখী একটি বাজেট, আমি সেটাই চাইবো, সেটাই আমার দাবি। মানে কি কি হলে মনে করবেন যে এটা কর্মমুখী হচ্ছে? কর্মমুখী হচ্ছে বলবো, যাতে শিল্পে উৎপাদন যদি বাড়ানোর চেষ্টা করা হয়, কৃষিতে উৎপন্ন যদি উৎপাদন, পরিষেবাতে, এই ক্ষেত্রগুলোতে যাতে আরো বেশি নিয়োগ হয়। এবং ম্যানরেগা, আমাদের আহ, এই স্কিমগুলো, এগুলো শহরেও যদি এরকম রোজগার যোজনা করা যায়, এই রোজগার যোজনাগুলোকে বাড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, এই কম্পালসারি এমপ্লয়মেন্ট স্কিম গুলোকে বাড়িয়ে দিতে হবে আপাতত। অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে, যে আপনি আপনার অভিজ্ঞতা বা আপনার যে মতামতগুলো এখানে আমাদের জন্য দিলেন, যে চোখ দিয়ে আমাদের বাজেটকে দেখা উচিত। আমি আপনার কাছে আশা করব যে বাজেটের পরবর্তী যে আমাদের এখানে যে আশা প্রকাশ করলেন, বাজেটের পরেও হতাশ হলেন না, আপনার আশা কতটা কি পূর্ণ হলো সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আর আপাতত আজকের অনুষ্ঠানটা এইখানেই শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। নমস্কার।